আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, বায়োলজি ডিপার্টমেন্ট, রেডিয়াম সায়েন্স একাডেমি। আজকের এই বিশেষ ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব ট্রান্সক্রিপশন বা প্রতিলিখন সম্পর্কে। প্রতিলিখন কি? চলো আমরা প্রথমে আগে এই জিনিসটা জানি। ট্রান্সক্রিপশন বা প্রতিলিখন হলো ডিএনএ অণুতে গ্রথিত রাসায়নিক তথ্যকে এমআরএনএতে কপিকরণ, অর্থাৎ ডিএনএর ভাষাকে এমআরএনএতে রূপান্তরিত করাকে বলা হয় ট্রান্সক্রিপশন বা প্রতিলিখন। প্রোটিন সংশ্লেষণের আগে ডিএনএ অণুর একটি সূত্রক ছাঁচ হিসেবে কাজে লাগিয়ে এমআরএনএ সূত্র প্রতিলিপিকরণের ঘটনাকেই বলা হয় ট্রান্সক্রিপশন বা প্রতিলিখন। সহজ কথায় বলতে পারি, ডিএনএ হতে এমআরএনএ সূত্রক তৈরি করার প্রক্রিয়াই হলো ট্রান্সক্রিপশন বা প্রতিলিখন। চলো আমরা জানি ট্রান্সক্রিপশন বা প্রতিলিখন কোথায় সংঘটিত হয়। ইহা সংঘটিত হয় ডিএনএর ভিতরেই। সুতরাং ডিএনএ কোথায় আছে? ডিএনএ তো ক্রোমোসোমে থাকে। আবার আমরা বলতে পারি ক্রোমোসোম কোথায় থাকে? ক্রোমোসোম তো নিউক্লিয়াসে থাকে। সুতরাং ট্রান্সক্রিপশন বা প্রতিলিখনের ঘটনাটি নিউক্লিয়াসেই সংঘটিত হয়। নিউক্লিয়াসে, ক্রোমোসোমের ভিতরে তথা ডিএনএর ভিতরেই এই ট্রান্সক্রিপশনের ঘটনাটা ঘটে থাকে। চলো এবার আমরা বিশদভাবে এই ট্রান্সক্রিপশন বা প্রতিলিখনের ঘটনাটা জানব। প্রথমেই চলো আমরা দেখি ট্রান্সক্রিপশন বা প্রতিলিখনের চিত্রটা আমরা কিভাবে আঁকব। এখান থেকে শুরু করতেছি। প্রথমে আমরা কি করব, আমরা চলো একটা ডিএনএ আঁকি। এই আমার সেই ডিএনএ, কিন্তু ডিএনএ আমরা শেষের দিকে দেখতেছি ডিএনএটা প্রথম দিকে ঠিকই ছিল, কিন্তু মাঝখানে আইসা এই যে দেখো ডিএনএটা তার সূত্রকটা মাঝখানে যে পেজটা, এই পেজগুলো খুলে গেল। ডিএনএ উপরে নিচে ঠিকই ছিল, কিন্তু মাঝখানে ডিএনএর পেজগুলো খুলে গেল। চলো একটা ত্রিমাত্রিক রূপ দেখাই ডিএনএ কে। ডিএনএ যেহেতু এঁকেছি, একটা ত্রিমাত্রিক রূপ তো দেখাইতেই হবে। এই আর এইখানে আমরা দেখতেছি একই রকম ডিএনএ সূত্রকটা এরকম ত্রিমাত্রিক রূপ নিয়ে শেষে আবার ঠিকই ছিল, কিন্তু মাঝখানে তার এখানে অন্তত 20 জোড়া পেজ খুলে যায়। পরে এটা সম্পর্কে অনেক ডিটেলসে বলতেছি। ডিএনএ যেহেতু আমরা এখানে নাইট্রোজেনাস বেস বসাবো, এ ডাবল বন্ড টি, সি ট্রিপল বন্ড জি, আবার টি ডাবল বন্ড এ, জি ট্রিপল বন্ড সি। দেখো এখানে কিন্তু কোনো নিয়ম নাই, তুমি ইচ্ছা মতো নাইট্রোজেনাস বেস বসাইতে পারবা। এ ডাবল বন্ড টি, সি ট্রিপল বন্ড জি, কিন্তু দেখো এখানে মাঝখানে বন্ডটা দিলাম না। দুইটা সূত্রক এখানে যেহেতু বিচ্ছিন্ন হয়ে গেছে, এখানে আর সূত্রক থাকবে না। তাহলে আমি ইচ্ছা মতো নাইট্রোজেনাস বেস বসিয়ে যাই। সি জি এ টি, টি সি জি এ, জি এ টি, ইচ্ছা মতো, এখানে কোনো নিয়ম নাই। আবার নিচে আবার এ ডাবল বন্ড টি, সি ট্রিপল বন্ড জি। কিন্তু এই পাশে কিন্তু আমরা ইচ্ছা মতো লিখতে পারবো না। এই পাশে টি থাকলে আমরা এই পাশে লিখবো কি জি, জি আছে তো আমরা এই পাশে লিখবো সি। তো এইভাবে লিখে যাইতে থাকি টি এ টি জি সি টি সি টি এ। এ থাকলে তার বিপরীতে থাকবে টি, টি থাকলে তার বিপরীতে থাকবে এ, জি থাকলে বিপরীতে থাকবে সি, সি থাকলে বিপরীতে থাকবে জি। এই নিয়ম অনুযায়ী আমরা লিখে গেলাম, একদম সহজ। এখন আমরা ডিএনএর দুইটা সূত্রকে, যে কোনো একটা সূত্রকে আমরা ছাঁচ বা টেমপ্লেট হিসাবে ধরব। আমি ধরে নিলাম এই পাশে যে সূত্রটা, এটা ছাঁচ বা টেমপ্লেট, আর এই পাশে এই সূত্রটাকে আমরা বলবো কমপ্লিমেন্টারি
বা পরিপূরক পরিপূরক সূত্রক। তাহলে আমরা প্রথমে জেনেছিলাম ডিএনএর অণুতে গ্রথিত রাসায়নিক তথ্য হতে এমআরএনএ ট্রান্সক্রাইব করার প্রক্রিয়াই হলো ট্রান্সক্রিপশন। তাহলে আমরা যে কোনো একটা সূত্রককে ছাঁচ হিসেবে ব্যবহার করতেছি, আর এই সূত্রককে ব্যবহার করেই কিন্তু এমআরএনএ সূত্রকটি হবে। এই জন্য এটাকে আমরা বলতেছি ছাঁচ সূত্রক, আর বিপরীতে যে সূত্রকটা এটাকে আমরা বলতেছি কমপ্লিমেন্টারি বা পরিপূরক সূত্রক। আমরা যেহেতু এই সূত্রকে ছাঁচ হিসেবে ধরছি, তাহলে দেখো এই পাশে এই যে এইখানে এই ছাঁচ সূত্রকে কাজে লাগিয়ে এইখানে একটা এমআরএনএ সূত্রক তৈরি হচ্ছে। এই হলো এমআরএনএ সূত্রকটি। তাহলে কি বললাম, এটা হলো mRNA মেসেঞ্জার আরএনএ। তার এখানে সি যেহেতু আছে আমি এখানে জি, এখানে যেহেতু সি আছে আমি লিখলাম কি এখানেও জি, জি থাকলে এখানে হবে সি, এ থাকলে টি, না এ থাকলে এখানে টি হবে না, কারণ আমরা জানি এটা এমআরএনএ, এর মধ্যে কোনো থাইমিন থাকে না, এখানে থাকে ইউরাসিল। আবার টি যেহেতু আছে হবে এ, এখানে এ, এখানে জি, এখানে সি, আর এখানে এখনো শেষ হয় নাই, তৈরি শেষ হয় নাই, এখানে কি হবে যেহেতু আছে ইউ, এখানে ভাঙা ভাঙা আসতেছে নিউক্লিওটাইড গুলা, এখানে হবে সি, আমরা শেষ করে দিব, এখানে হবে আবার ইউ। তাহলে এই যে এমআরএনএ সূত্রটি তৈরি হলো ডিএনএর ভিতরে, তাহলে এই প্রসেসটাই হলো ট্রান্সক্রিপশন বা প্রতিলিখন। তাহলে এই হলো চিত্র, ফিগার, ট্রান্সক্রিপশন বা প্রতিলিখন। দেখো খুব সহজে আমরা কিন্তু তার চিত্রটা এঁকে নিলাম। এবার আমরা এটা কিভাবে হয়েছে, তার ধাপগুলা কি, এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। চলো আমরা আবার একটু সংজ্ঞাটা জানি। ডিএনএ অণুতে গ্রথিত রাসায়নিক তথ্য হতে এমআরএনএ সূত্রক ট্রান্সক্রাইব করার প্রক্রিয়াই হলো ট্রান্সক্রিপশন। একদম সহজভাবে বললে ডিএনএ সূত্রক থেকে এমআরএনএ সূত্রক তৈরির প্রক্রিয়াই হলো ট্রান্সক্রিপশন বা প্রতিলিখন। তারপরে বলেছিলাম এটা কোথায় সংগঠিত হয়, ইহা নিউক্লিয়াসের অভ্যন্তরে সংগঠিত হয়। সংজ্ঞার পরে আমরা এই কথা লেখার চেষ্টা করব যে এটা কোথায় সংগঠিত হয়। ইহা নিউক্লিয়াস তথা ক্রোমোসোম তথা ডিএনএর অভ্যন্তরে সংগঠিত হয়। এবার আমরা জানব ট্রান্সক্রিপশনের জন্য কি কি উপাদান প্রয়োজনীয়, অর্থাৎ ট্রান্সক্রিপশনের জন্য কি কি উপাদান লাগবে। তো আমরা এখানে দেখতেছি প্রথমেই লাগবে একটি ছাঁচ বা মাতৃসূত্রক। দুইটা সূত্রক যে কোনো একটা সূত্রককে দেখে এমআরএনএ অণু তৈরি হবে। তাহলে যে সূত্রকটা দেখে এমআরএনএ অণুটি তৈরি হবে সেই সূত্রটাকে আমরা বলছি ছাঁচ বা টেমপ্লেট। এখানে ডিএনএ যে কোনো একটি সূত্রকই ছাঁচ বা টেমপ্লেট হিসাবে ব্যবহৃত হইতে পারে। তারপরে দেখতেছি নিউক্লিওটাইড ফসফেট। আমরা জানি ডিএনএ বা আরএনএ তৈরির জন্য মূল ভিত্তি হলো নিউক্লিওটাইড ফসফেট। ডিএনএ তৈরি হইতে গেলে বা আরএনএ তৈরি হইতে গেলে নির্দিষ্ট কিছু নিউক্লিওটাইড ফসফেট প্রয়োজন। যেমন এখানে আমরা দেখতেছি আরএনএ তৈরি হবে, তাহলে নিউক্লিওটাইড হিসেবে লাগবে এটিপি এডিনোসিন ট্রাইফসফেট, জিটিপি গুয়ানোসিন ট্রাইফসফেট, সিটিপি সাইটোসিন ট্রাইফসফেট ও ইউটিপি ইউরাসিল ট্রাইফসফেট। তাহলে এই নিউক্লিওটাইডগুলো প্রয়োজন ট্রান্সক্রিপশনের জন্য। তারপরে দেখতেছি কিছু নির্দিষ্ট ধাতব আঠালো আয়ন। এই যে এখানে বিচ্ছিন্ন যে নিউক্লিওটাইডগুলো, এগুলো জোড়া লাগতে হবে। এই জোড়া লাগার জন্য যে উপকরণটা প্রয়োজন, যে প্রয়োজনীয় উপাদানটা দরকার, তাই হলো আঠালো ধাতব আয়ন। আর এই হিসেবে কাজ করে ম্যাগনেসিয়াম আয়ন আর ম্যাঙ্গানিজ আয়ন। প্রয়োজনীয় এনজাইম ও কোএনজাইম। এই ট্রান্সক্রিপশনের জন্য অনেক এনজাইম দরকার। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হলো আরএনএ পলিমারেজ এনজাইম। এটির আবার বেশ কয়েকটি ভ্যারাইটিস আছে, আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2 ইত্যাদি ইত্যাদি। এছাড়াও কিছু কোএনজাইম রয়েছে, আমরা পরবর্তীতে আমরা ক্রিয়ার সময় দেখব।
এছাড়া কিছু সহযোগী প্রোটিন ও ফ্যাক্টর দরকার, যেমন সিগমা ফ্যাক্টর। এছাড়া কোএনজাইমের মতো অনেক প্রোটিন এখানে আবশ্যক এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটির জন্য। এবার চলো আমরা জানবো এই ট্রান্সক্রিপশনের জন্য যে কি কি ধাপ অতিক্রম করে এই ডিএনএর ভিতরে এমআরএনএ অণু তৈরি হয়। প্রথম ধাপ হলো সূচনা। ট্রান্সক্রিপশনের জন্য একটা নির্দিষ্ট পয়েন্ট থাকে যে এইখান থেকে এই পর্যন্ত ট্রান্সক্রিপশন হবে। আমি ধরে নিচ্ছি এইখান থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা শুরু হবে। ডিএনএর এই প্রান্ত থেকে শুরু করে আমি ধরে নিলাম এই প্রান্ত পর্যন্ত একটা নির্দিষ্ট জিন আছে, আর ওই জিনের সিকোয়েন্স অনুযায়ী এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি ঘটে থাকবে। তাহলে কি হবে, প্রথমে যেখান থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি শুরু হবে একদল প্রোটিনের একটা ফ্যাক্টর এখানে এসে বসে যাবে। একদল প্রোটিনের একটা ফ্যাক্টর এখানে বসে যাবে, আর এখান থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি শুরু হবে। প্রোটিনের এই ফ্যাক্টরগুলোকে আমরা একত্রে বলি প্রোমোটার। তাহলে এই যে বলটা আমরা দেখতেছি, এই বলটাকে বলতেছি প্রোমোটার। আর বলের ভিতরে আমরা দেখতেছি কিছু এনজাইম থাকবে, আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজ এনজাইম এর সহায়তায় এই ডিএনএর অণুর মাঝখানের পিউরিন এবং পাইরিমিডিনের মাঝখানে যে বন্ডগুলো আছে এই বন্ডগুলো খুলে যাবে। অর্থাৎ প্রোমোটার আরএনএ পলিমারেজকে নির্দেশ দিবে ডিএনএর মাঝখানের বন্ডগুলোকে খুলে ফেলার জন্য। অন্তত 20 জোড়া পিউরিন এবং পাইরিমিডিনের মাঝখানের হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যাবে। তাহলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা শুরু হচ্ছিল এখান থেকে, কিন্তু আমি যে চিত্রটা এঁকেছি এখানে এই প্রোমোটারের অবস্থান থাকবে এখানে। এই প্রোমোটার তার ভিতরের আরএনএ পলিমারেজ এনজাইম এই ডিএনএ সূত্রকের মাঝখানের পিউরিন এবং পাইরিমিডিনের মাঝখানের বন্ডগুলো খুলে দিয়ে সে আস্তে আস্তে নিচে নামতে থাকবে। অর্থাৎ এখানে শুরু হলেও আমার চিত্রের সাপেক্ষে প্রোমোটারটা আমরা এখানে দেখতেছি। তাহলে প্রোমোটারটা কি করবে, দুইটা সূত্রকের মাঝখানের যে হাইড্রোজেন বন্ড এইগুলা খুলে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। আমরা দেখব এখানে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি শুরু হয়েছে প্রোমোটারের নির্দেশনায়। আরএনএ পলিমারেজ অন্তত 20 জোড়া নিউক্লিওটাইডের মাঝখানের বন্ডগুলো খুলে দিয়েছে এবং এমআরএনএ অণু সৃষ্টি হয়ে 5' through 3' অভিমুখী বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ এমআরএনএটা এই উপর থেকে নিচের দিকে নিউক্লিওটাইড নিয়ে এসে বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় পয়েন্ট, আরএনএ স্ট্র্যান্ড বৃদ্ধিকরণ। আরএনএ সূত্রকটি যে বৃদ্ধি পাচ্ছে আমরা এটাই দেখতেছি, আরএনএ স্ট্র্যান্ড বৃদ্ধিকরণ। এটি কিভাবে হয়, আমাদের কোষে আমরা যে খাবার খাই, আমাদের খাবারের মধ্যে শর্করা থাকে, আমিষ থাকে, স্নেহ থাকে। শর্করা থেকে তৈরি হয় সুগার। আরএনএ সুগারটা হলো রাইবোজ সুগার। আমরা যে আমিষ জাতীয় খাবার খাই এখান থেকে তৈরি হয় নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেস হিসেবে এখানে আছে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও ইউরাসিল। আর দরকার প্রয়োজনীয় ফসফেট বা ফসফরিক অ্যাসিড। এই তিনটি উপাদান মিলে তৈরি হয় নিউক্লিওটাইড। আর এই জায়গাটাকে আমরা বলতেছি কোষের নিউক্লিওটাইড ভান্ডার। কোষের কোথাও না কোথাও এই ধরনের নিউক্লিওটাইড ভান্ডার রয়েছে, যেখানে নিউক্লিওটাইড তৈরির প্রয়োজনীয় উপকরণ থাকে। তাহলে এই তিনটা অংশ মিলে তৈরি হয় নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড হিসেবে যদি দেখি এখানে নাইট্রোজেনাস বেসটা এ, তখন আমরা তাকে বলি এটিপি। যদি দেখি এখানে নিউক্লিওটাইড হিসেবে নাইট্রোজেনাস বেসটা আছে জি, তাকে আমরা বলবো জিটিপি। নাইট্রোজেনাস বেসটা সি থাকলে তাকে আমরা বলি সিটিপি। নাইট্রোজেনাস বেসটা যদি ইউ থাকে তাকে আমরা বলি ইউটিপি। আরএনএ পলিমারেজের নির্দেশনায় এই নিউক্লিওটাইড পোলগুলো ছাঁচের পরিপূরক সূত্রক হিসেবে যুক্ত হতে থাকে। অর্থাৎ ছাঁচে যদি থাকে এডিনিন, তার বিপরীতে আসবে দেখো ইউরাসিল। ছাঁচে যদি থাকে গুয়ানিন, তাহলে তার পরিপূরক নিউক্লিওটাইড হিসেবে আসবে সাইটোসিন। ছাঁচে যদি থাকে সাইটোসিন,
তার পরিপূরক নিউক্লিওটাইড হিসেবে এখানে এসে যুক্ত হবে গুয়ানিন। ছাঁচে যদি থাকে থাইমিন, দেখো থাইমিন তার পরিপূরক নিউক্লিওটাইড হিসেবে এখানে এডিনিন এসে যুক্ত হবে। তাহলে এটাই হলো বেস পেয়ারিং নীতি। ট্রান্সক্রিপশনের সময় বেস পেয়ারিং নীতিটা এরকম, ছাঁচ সূত্রকে যদি থাকে এডিনিন, নতুন mRNA সূত্রকে আসবে ইউরাসিল। ছাঁচে যদি থাকে সাইটোসিন তাহলে mRNA-তে আসবে গুয়ানিন। ছাঁচে যদি থাকে গুয়ানিন তাহলে এখানে থাকবে সাইটোসিন। ছাঁচে যদি থাকে থাইমিন তাহলে এখানে আসবে mRNA-এর মধ্যে আসবে এডিনিন। অর্থাৎ ছাঁচে যদি আমরা দেখি এ টি টি সি জি এ, ছাঁচ সূত্রকের মধ্যে যদি আমরা এই সিকোয়েন্সটা দেখি তাহলে mRNA সূত্রকের মধ্যে আমরা দেখব হবে ইউ এ এ জি সি ইউ। এটার কোনো রকম ব্যতিক্রম হবে না। এই সিকোয়েন্স অনুযায়ী ছাঁচের পরিপূরক হিসেবে mRNA সূত্রক এসে এখানে বৃদ্ধি পেতে থাকে। আর বৃদ্ধিটা হবে কোন দিকে? 5' to 3' অভিমুখে। ছাঁচ সূত্রকের 5' to 3' অভিমুখে, কিন্তু mRNA সূত্রকের 5' to 3' অভিমুখী, কিন্তু আবার ছাঁচের এই বৃদ্ধিটা হবে ছাঁচের 3' to 5' অভিমুখী। অর্থাৎ ছাঁচের এখানে থাকবে 3' প্রান্ত, আর শেষে যেখানে বৃদ্ধি হয়ে শেষ প্রান্ত আমরা নির্ণয় করে নিচ্ছি, এখানে হবে 5' প্রান্ত। এইভাবে ছাঁচ সূত্রক দেখে, ছাঁচ সূত্রক অনুসরণ করে mRNA সূত্রকটি বাড়তে থাকে 5' to 3' অভিমুখী। তাহলে এই পয়েন্টকে আমরা বলতেছি RNA স্ট্র্যান্ড বৃদ্ধিকরণ। দেখো, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় সর্বশেষ পয়েন্ট হলো সমাপ্তিকরণ। পূর্ব থেকে নির্ধারিত থাকে সমাপ্তি বিন্দু। যেহেতু পূর্ব থেকে যেখানে যেমন সূচনা বিন্দু ছিল, এখানেও থাকে, এখানে দেখো একদম শেষে থাকে সমাপ্তি বিন্দু। ছাঁচ সূত্রক অনুযায়ী যে প্রোমোটার RNA পলিমারেজ নিয়ে উপর থেকে নিচের দিকে নামতে থাকে, অর্থাৎ ছাঁচ সূত্রকের 3' to 5' অভিমুখী প্রোমোটারটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। এইভাবে প্রোমোটারটা নিচের দিকে নামতে নামতে যখন সে 5' প্রান্তে চলে আসে, অর্থাৎ সমাপ্তি বিন্দুতে চলে আসে, তখনই কিন্তু এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি শেষ হয়ে যায়। প্রোমোটারটা তখন এখান থেকে খসে পড়ে যায়, আর ততক্ষণে ডিএনএ উপরের ডিএনএ প্যাচের মতো সে এই প্যাচটা আবার জোড়া লেগে যায়। আর এদিক দিয়ে আমরা দেখতেছি নতুন তৈরি mRNA সূত্রকটি তার ক্রিয়া শেষ করে আস্তে আস্তে এখান থেকে বের হতে থাকে। একটা সময় দেখা যাবে ডিএনএর মতো আবার জোড়া লেগে যায়, কিন্তু মাঝখান থেকে আমরা পাইলাম নতুন mRNA সূত্রক। ডিএনএর মতোই আগের মতো সে প্যাচ লেগে ওই ডিএনএর মতোই হয়ে যাবে। কিন্তু এখানে একটু কথা আছে, তা হলো ওই আগের ডিএনএ অনুলিপনের মতো মিসম্যাচের ব্যাপারটা। এখানে কিন্তু কোনো মিসম্যাচের বা কোনো ভুল বেস যদি চলে আসে, এরকম কোনো সিস্টেম নেই এই প্রক্রিয়াটা চালু থাকার। তখন দেখা যায় এই প্রক্রিয়াটা এখানে শেষ হয়ে যায়। যদি কোনো ভুল বেস চলে আসে, এখানে সাইটোসিনের পরিবর্তে আমি ধরে নিলাম এখানে গুয়ানিন চলে আসলো, তাহলে এটাই তো হলো মিসম্যাচ। তাহলে এই ট্রান্সক্রিপশনের সময় যদি এরকম কোনো মিসম্যাচের ঘটনা ঘটে, তাহলে এই প্রক্রিয়াটা এখানে শেষ হয়ে যায়। কারণ আমার শরীরে কোষের অভাব নাই, আমার শরীরে ডিএনএর অভাব নাই, জিনের অভাব নাই, আমার এখানে মিসম্যাচ হয়েছে, তাহলে এটা হোক, অসুবিধা নাই। এই সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে, এই সিস্টেমটাই বন্ধ হয়ে যাবে। আমার অন্য কোথাও, আমার শরীরের অন্য কোথাও এইভাবে ট্রান্সক্রিপশন হতে থাকবে। তাহলে এখানে মিসম্যাচ আসলে যে প্রক্রিয়াটা চালু থাকে, এরকম নাই, এরকম ব্যাপারই না। এখানে এই সিস্টেমটারই এখানে সুযোগ নাই। তাহলে দেখলাম আমরা এইভাবে ডিএনএ সিকোয়েন্স ব্যবহার করে mRNA সূত্রকটি তৈরি হলো, যা পরবর্তীতে প্রোটিন সংশ্লেষণের একটা কাঁচামাল হিসাবে কাজ করবে। এইভাবে ডিএনএর ভিতরে mRNA তৈরির প্রক্রিয়াই হলো ট্রান্সক্রিপশন। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি তোমাদের কোথাও সমস্যা থাকে আমাদের জানাবা। যে অংশে সমস্যা হবে আমরা ওই অংশটা আবার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।